হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য, লেখিকা নরিন কবির তিশা, পর্ব সংখ্যা 14, ভয়েস বাই আরবি। ভার্সিটির ক্লাস শেষ হয়েছে বেশ কিছুক্ষণ হলো। সময়টাতে অফ পিরিয়ড বিদ্যমান, মুহূর্ত কয়েকের মাঝেই ছুটি হবে। অনেক অবশ্য বেরিয়ে গিয়েছে, তবে অনুষদের সামনে খোলা সবুজাবৃচ্ছ মাঠে বসে আছে তিহু আর তার গুটি কয়েক সদস্য বন্ধুমহল। বিভিন্ন গল্প গুজবে লিপ্ত হয়ে আছে তারা। এক পর্যায়ে হঠাৎই আশা বলল, যে যাই বলুক তিহু, তোর বরটা কিন্তু জোস, যেমন হ্যান্ডসাম তেমন ড্যাশিং। আল্লাহ মিল্লুর কিয়া। ঋতু বলল, শুধু হ্যান্ডসাম, বল ন্যাশনাল ক্রাশ। আল্লাহ, আমার নিজেরই তো এত ভালো লাগে, শুধুমাত্র বান্ধবীর বর বলে। তিহু বলল, নজর দিচ্ছিস? দিলে সমস্যা নাই, সমস্যা বরং তোদেরই, কেননা আমি সকালেই শুকনো লঙ্কা পুড়িয়ে নজর কাটিয়ে এসেছি। মা সামান্য ভুরু উঁচিয়ে বলল, বাবা এত জেলাস? কে জানি আমাকে বলেছিল নেতাদের ক্যারেক্টার খারাপ হয়, তাদের পাত্তা দিতে নেই। অন্তত পক্ষে আমি তো কখনোই পাত্তা দিব না। তার এমন কথায় ঠিক পাশ থেকে রিশাদও বলে উঠল, আর সিঙ্গেল বলে। তিহু বলল, চুপ করবি তোরা? আশা বলল, আচ্ছা সেসব বাদ দে দোস্ত, তুই একটা কথা বল। শুনলাম আমাদের নেতা সাহেব নাকি অনেক কেয়ারিং। তিহু কিছু একটা বলতে গিয়েও থমকালো। স্মৃতির পাতায় দোলা দিল মন্ত্রীর মেয়ের বার্থডে পার্টির রাতের সেই কথা। আনমনে মুচকি হেসে সে বলল, তা একটু আছে। আহা, বান্ধবী আমার ব্লাশ করছে, ইস দুর্বল। দোস্ত তাহলে চল আজকে তোকে একটা ডেয়ার দিই। তিহু ভ্রু কুচকে বলল, আমরা কি ট্রুথ আর ডেয়ার খেলছি? ট্রুথ ডেয়ার খেলা লাগবে নাকি? এই ডেয়ারটা শুধু বিয়াইত্তাগের জন্য, আর এখানে তো বিয়াইত্তা একমাত্র তুই। কে বিয়াইত্তা? আমি? কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া একটা সিঙ্গেল মেয়েকে তুই বিয়াইত্তা বলে দাবি করছিস? আল্লাহ! মা মুখ বাঁকিয়ে বলল, কদিন পর শুনবো আমরা খালামণি হচ্ছি, এখন নাকিও সিঙ্গেল। আর কত কি যে দেখবো দুনিয়ায়। ছি ছি, কি অশ্লীল দল, আল্লাহ রহম করুক। ওই বেটা কোনো দিনই আমাকে টাচ করেনি, আর না তো করতে পারবে, তো এত দূর ভাবার কোনো দরকার নাই বেবসরা। তার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে নিদ্রা গেয়ে উঠল। আঁচল ধরে টান দিও না, লাজে মরে যায়, প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। তার গান শুনে মুখ চেপে হেসে উঠল সবাই। রিশাদ দু চোয়ালে দুটো থাপ্পড় দিয়ে বলল, তবা তবা আস্তাগফিরুল্লাহ। নিদ্রা গান থামিয়ে বলল, সো গাইজ, আমাদের তিহু সুইটার্ট এই গান গেয়ে বেঁচে গিয়েছে। মাপ চাই বোন তোর কাছে। অহন ক, কি দেওয়ার দিবি? আমি রাজি আছি, অন্তত তোদের এই গানের থেকে বেটার হবে নিশ্চয়ই। এবার আইসে পথে। আচ্ছা তুই এক কাজ কর, আমাদের সামনে আমাদের নেতা সাহেবকে একবার কল কর আর বল তোর ভাল লাগছে না, তুই একটু ঘুরতে যেতে চাস। আমরাও দেখি নেতা সাহেব কেয়ারিং লেভেল ঠিক কতটা। এই না না, এখন এটা করা যাবে না। উনি এখন খুব খুব সম্ভবত পার্টি অফিসে আছে, বলছিল একটা মিটিং আছে। আর ঢং করা লাগবে না, বললেই হয় নেতা সাহেব এখন আসবে না। কথাটা যেন তিহুর আত্মসম্মানে লাগলো। মুখ গুটিয়ে দ্রুত ফোন বের করলো। নীলের নাম্বারে ডায়াল করলো সে। রিং হলো মাত্র একবার, সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো নীল। গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। তিহু বুঝতেই পারেনি নীল এত দ্রুত ফোন রিসিভ করবে। অপ্রস্তুত কণ্ঠে বলল, জি বলুন। নীল সামান্য মুচকি হাসলো। ফোনটা কে করেছে? কেন আমি? তাহলে কথাগুলো কে বলতে চায়? আমি তো। নীল ফের মুচকি হাসলো, বলল, তো বলো। তিহু বলল, ইয়ে মানে আপনার একটু সময় হবে? কেন? আসলে আমার ভালো লাগছে না তো, আমি ঘুরতে যেতে চাই। কোথায়? কাছে পিঠে কোথাও। ওকে। তিহু কিছু একটা বলতে গিয়েও টের পায় ফোন কেটে দিয়েছে নীল। লোকটা ফোন কেটে দিল কেন? সামান্য ভ্রু নাচালো তিহু। 15 মিনিট বাদে ভার্সিটি থেকে একে একে বেরিয়ে যাচ্ছে সবাই। তিহু ব্যতিক্রম নয়। বন্ধুমহলের সাথে গেট পেরিয়ে বের হয়ে এলো সে। ঠিক তখনই তার সামনে এসে থামলো নামি দামি ব্র্যান্ডের একটি বাইক। তিহু সহ সকলে ভ্রু কুঁচকায়, তবে পরক্ষণে কুঁচকানো ভ্রু শিথিল হয় তাদের, কেননা বাইকের ব্যক্তিটি তাদের নেতা সাহেব। লোকটাকে বাইকে দেখে বেশ অবাক হয় তিহু। কিঞ্চিত হেসে নীলের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি? তুমিই তো বললে আসতে। তিহু বিস্ময়ে চূড়ান্ত সীমায়। নীল তার জন্য এসেছে?
তার মানে এই জন্য তখন ফোন রেখে দিয়েছিল সে। হাসির রেখাটা প্রসারিত হয়ে ঠোঁটের কোণে। জিজ্ঞাসুর দৃষ্টি মেলে বলল, আপনি সত্যি আমার জন্য এসেছেন? না তো, ভার্সিটিতে এসেছি মেয়ে দেখতে, পছন্দ হলে বিয়ে করে নেব, কি বলো? তিউ ভ্রু কুচকে তাকায়। নীল ধমক দিয়ে বলে, বোকা বোকা প্রশ্ন না করে দ্রুত ওঠো, বলে একটা লেডিস হেলমেট এগিয়ে দেয় তার দিকে। তিহু আর কোনো প্রশ্ন না করে চোখ মুখ কুচকে বাইকে উঠে বসে। তারপর আলতো স্পর্শে নীলের কাঁধে হাত রাখে। নীল লুকিং গ্লাসে এক ঝলক তিহুর দিকে তাকিয়ে মুচকি হেসে বাইক স্টার্ট দেয়। বাইক এসে থামে এক সবুজ মন্দির নদীর ধারে। চারিধারে মৃদুমন্দ শীতল হাওয়া আর জনকলব থেকে দূরে। তিহু মৃদু হেসে বাইক থেকে নামে। তার পরপরেই নামে নীল। চারপাশে কপতির ভিড়, বিকালের নরম রোদরেখার যেন মিয়ে আছে। তিহু মুচকি হেসে বলল, হঠাৎ এখানে আনলেন যে? কাছে পিঠে এর থেকে সুন্দর জায়গা আর আমার জানা মতে নেই। তিহু আর নীল পাশাপাশি হাঁটছিল। পাশাপাশি বলতে নীল তিহুর থেকে সামান্য এগিয়ে। লোকটা মাত্রা অতিরিক্ত জোরে হাঁটে। সে এক পা ফেলে যত দূর যাচ্ছে ঠিক ততটা দূরত্ব অতিক্রম করতেই তিহু 3 পা ফেলা লাগছে। সে বিরক্ত হয়ে বলল, এই যে মিস্টার ট্রেন, একটু ধীরে চলুন। সে প্রায় দৌড়ে এসে নীলের পিছিয়ে দাঁড়ালো। সানগ্লাসের অবয়বে ঢাকা নীল চক্ষুদয়ে তীক্ষ্ণ হলো। পিছন ফিরে সামান্য ভ্রু নাচিয়ে বলল, আমি ট্রেন? তা নয় তো কি, একবারও দেখেছেন আমি 3 পা হেঁটে যত দূরে যাচ্ছি আপনি 1 পা হেঁটে তার থেকে ডবল যাচ্ছেন। সেটা তোমার ব্যর্থতা যে তুমি জোরে হাঁটতে পারো না। নীল কি তাকে কথায় কথায় খোঁচা দিল? ভ্রু নাচালো তিহু। মুখ বাঁকিয়ে বলল, এটা একদমই আমার ব্যর্থতা নয়, বরং আপনি পায়ের ট্রেনের গতিতে হাঁটছেন। এমনিতেই আমি অনেক জোরে হাঁটি। নীল সামান্য মুচকি হাসল। এই মেয়ের সাথে কথায় পারা বড় দায়। কণ্ঠ খাদে ফেলে বলল, তার নমুনা দেখতেই পারছি। কিছু বললেন? নীল জবাবে কিছু বলার আগে তিহুর দৃষ্টিগত হয় সামনে থাকা ফুসকার গাড়ি। সঙ্গে সঙ্গে চোখ চিকচিক করে ওঠে। ফুসকা নামক জিনিসটাই একমাত্র, না না একমাত্র নয়, সঙ্গে আইসক্রিমও আছে। এই দুইটা জিনিস দেখলে তিহুর মাথা ঠিক থাকে না, আর না ঠিক থাকে জিহবা। ভারী বর্ষণ শুরু হয় তাতে, এই যেমন এখন হচ্ছে। নীল কিছু বলতে গিয়েও থামলো। তিহুর দৃষ্টি অনুসরণ করে তাকালো ফুচকা গাড়ির দিকে, শুধালো, ফুচকা খাবে? তিহু সেদিকে দৃষ্টি রেখে আনমনে মাথা নাড়ালো। নীল মুচকি হেসে এগিয়ে চলল। পিছন নিল তিহু নিজেও। ফুচকা খেতে গিয়েই তিহুর মনে পড়ল আগেরকার দিনের কথা, মেলায় সেই ফুচকার ঘটনার কথা। লাজুক দৃষ্টিতে এক ঝলক নীলের দিকে তাকালো সে। মানুষটা গম্ভীর দৃষ্টিতে মোবাইল ঘাঁটতে ব্যস্ত। তিহু এবার নিশ্চিন্তে মনে খেতে শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে নীলকে ফুচকা দিতে গিয়েও থামল সে। না বাবা, একদম দরকার নেই, এই লোকে বিশ্বাস নেই কখন কি করে বসে। অন্যদিকে নীল আর চোখে তিহুকে দেখছিল। তাকে এমন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখে ঠোঁট চেপে মুচকি হাসল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আজকে আর ফুচকা অফার করবে না? তার কণ্ঠে সামান্য অপ্রস্তুত হয়ে গেল তিহু। বোকা হেসে বলল, আপনি তো ঝাল খেতে পারেন না, এই জন্য। সেটা আগের দিন বোঝা উচিত ছিল। বাই দায়ে, আজ আমি খেতে চাই, দাও। তিহু শুকনো ঢোক গিলে বলল, সত্যি খাবেন? তুই কি মিথ্যা বলছি? এটা কিন্তু অনেক ঝাল। নীল গম্ভীর দৃষ্টিতে তাকালো তার দিকে, বাঁকা হেসে বলল, ডোন্ট কেয়ার, ঝাল ঠান্ডা করার ওষুধ আছে আমার কাছে। তার এমন কণ্ঠে চমকালো তিহু। বিস্ময়কর কণ্ঠে বলল, মানে? নীল সামান্য হেসে উঠল। পাশে থাকা আইসক্রিম ভ্যানটি আঙুল দিশে করে বলল, ওই যে আইসক্রিমের কথা বলছিলাম। নিশ্চিত হলো তিহু। তপ্ত শ্বাস ছেড়ে ছোট করে বলল, ও। ফের বাঁকা হাসলো নীল। তিহু প্লেট থেকে একটা ফুচকা নিয়ে তাতে সামান্য টক মিশিয়ে নীলের দিকে ধরল। নীল সেটা হাত দিয়ে না ধরে সরাসরি মুখে নিল। তিহু সামান্য ভ্রু নাচালো, তবে পরক্ষণে চোখ খিচে ফেলল নীলের এমন অপ্রত্যাশিত কাণ্ডে। নীল ফুচকাটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে তিহু যখনই হাত সরিয়ে নিতে যায়, ঠিক তখনই নীল দুষ্টুমি করে তার ডান হাতের তর্জনীতে আলতো কামড় বসায়। লজ্জায় তিহুর সমগ্র শরীর সৃষ্টি হয় মৃদু কম্পন। দ্রুত হাত সরিয়ে নেয়। ফুচকার প্লেটটা কোনো মতে যথাস্থানে রেখেই সেখান থেকে সরে যায় সে। তিহুর এমন আচরণে তার দিকে ফিরে মুচকি হাসে নীল।
টিস্যু দিয়ে মুখ মুছে। ফুচকার দাম মিটিয়ে সেও চলে যায় তিহুর পিছু পিছু। কি, আইসক্রিম বিক্রি করতে পারবেন না মানে? তাহলে ভ্যান নিয়ে দাঁড়িয়েছেন কেন? আইসক্রিম আপনার বিক্রি করাই লাগবে। রীতিমতো আইসক্রিমের ভ্যানে থাকা লোকটির সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে তিহু। ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে অথচ নাকি বিক্রি করবে না। কারণ কি? কারণ একটাই, এখন সে বাসায় যাবে। তিহু বুঝলো না একটা আইসক্রিম বের করতে কত টাইম লাগবে তার। এদিকে তিহুর কথায় ভুরু কুচকে তাকাল লোকটি খসখসে কণ্ঠে বলল, আরে আপা, আপনি যান গা, মুই বেচতাম না। বিক্রি করবেন না তাহলে দাঁড়িয়েছেন কেন, আজব লোক। আইসক্রিমওয়ালা বলল, মুই অহনি চইলা যেতেছি, বেচতাম না। আর যদি তোমার ভ্যানে থাকা সবগুলো আইসক্রিম কিনে নেই তো? গম্ভীর পুরুষকণ্ঠে পেছনে ঘুরে তাকালো তিহু। নীলকে দেখে তার মুখাবয়বে কোনো পরিবর্তন ঘটল না। চমকে উঠে আইসক্রিমওয়ালা বলল, দীর্ঘ এক সালাম দিয়ে বলল, আরে নীল ভাই আপনি, তোমাকে কি বললাম শুনতে পাওনি? হা হা শুনছি ভাই, আপনি শুধু কোনটা লাগবো মুই অহনি দিতেছি। তোমার ভ্যানে কত রকম আইসক্রিম আছে? এই তো অনেক রকম, বড় জোর 20 রকম হবে। দাম কত? 1000 নীল তাৎক্ষণিক নিজের পকেট থেকে 1000 টাকার 10টা নোট বের করে দিল। আইসক্রিমগুলো এখানে দাঁড়িয়ে খাবে আমার বউ, যতক্ষণ তার ইচ্ছা হবে ততক্ষণ খাবে, আর ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আন্ডারস্ট্যান্ড? লোকটা ভয়ে শুকনো ঢোক গিলে বলল, দুঃখিত ভাই, মুই আসলে বুঝি নাই, এটা আমাকেও ভাবিজান, মাফ করিবেন ভাবিজান। লোকটার কথা কর্ণকুহরে পৌঁছালো তিহুর। তবে সে নীলের এমন কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেল। সামান্য একটা আইসক্রিমের জন্য পুরো ভ্যান? লোকটার কি মাথা খারাপ? তার উপর আবার দামের দ্বিগুণ পরিশোধ করেছে। মুখ কুচকে তাকালো সে। নীল একটা কোন আইসক্রিম এনে তার সামনে ধরতেই বিস্ময়ে আপ্লুত কণ্ঠে বলল, আপনার কি মাথা খারাপ? এতগুলো আইসক্রিম দিয়ে আমি কি করব? যতক্ষণ ইচ্ছা হবে খাবে, বাদ বাকিগুলো নষ্ট করবে। তার ভাবলেশীন কথায় ভ্রু গোটালো তিহু। সন্ধ্যা গাঢ় হতে শুরু করেছে। নীলের বাইক এসে থামে প্রধান ফটকের সামনে। শব্দের ঝংকার তুলে খোলা হয় সেটা। ভেতরে প্রবেশ করে তারা। গাড়ি পার্কিং এরিয়ায় থামিয়ে মহলে প্রবেশ করে দুজন। তবে ভেতরে ঢুকে বেশ অবাক হয় তিহু, কেননা সেখানে পরিচিত মুখের পাশাপাশি উপস্থিত আছে কিছু অপরিচিত জন। তিহু তাদের দেখে অবাক হলেও নীল এগিয়ে গিয়ে মধ্যবয়সী দম্পতিকে সালাম দিল। আসসালামু আলাইকুম মামা মামি, কেমন আছো? তারা দুজনই হেসে সালামের জবাব দিয়ে কুশল বিনিময় করেন। তিহু বুঝলো এটা নীলের মামা মামি, তাই সেও এগিয়ে যাচ্ছিল তাদের সালাম দিতে। ঠিক তখনই নীলের মামি বলল, কি ব্যাপার নীল বাবা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তা আমাদের মা কোথায়? নীল এক ঝলক তিহুর দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে নীলের মামি মনোয়ারা বিবি তিহুকে দেখে মুগ্ধ কণ্ঠে বললেন, আরে এ তো সাক্ষাৎ পরি। তিহু মুচকি হেসে এগিয়ে আসলো। আসসালামু আলাইকুম। তার সালামের জবাবে চমৎকার হাসলেন মনোয়ারা বিবি। কাছে টেনে মুখে আদরে স্পর্শ দিয়ে বললেন, ওয়ালাইকুম সালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দরী আমাদের মাটা, আমাদের ছেলের পছন্দ আছে দেখছি। তিহু লাজুক হাসলো। মনোয়ারা বিবি শুধালেন, তার নাম কি তোমার মা? নুরাইন হক তিহু। মনোয়ারা বিবি বললেন, মাশাল্লাহ, তুমি তোমার নামের মতো সুন্দর। অর্ধঘণ্টার বিশাল এক আলাপচারিতা চলল তাদের। পরবর্তী কথার ইতি টানা হলো মির্জা সূচনার ডাকে। তিনি ডেকে বললেন, দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে আসুন রাইন, কাজ আছে। তার ডাকে মনোয়ারা বিবিকে বিদায় জানিয়ে দ্রুত রুমে ছুটল তিহু। ফ্রেশ হয়ে নিচে আসতে একটু দেরি হয়েছে। কিছুটা কুণ্ঠিত হয়ে কিচেনের সামনে এসে দাঁড়ালো তিহু। সেখানে উপস্থিত মির্জা সূচনা, মির্জা সাইমা, রুমিনারা সহ বাড়ির বেশ কয়েকজন মেড। তাকে দেখে মির্জা সাইমা হেসে বলল, কি ব্যাপার অমন দাঁড়িয়েছ, ভেতরে এসো। মির্জা সাইমার কণ্ঠে সকল এক পলক তিহুর দিকে তাকালো, ফের মনোনিবেশ করলো কাজে। তিহুকে কিচেনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকতে দেখে মির্জা সূচনা বলল, খাওয়া হয়েছে দুপুরে? জি খেয়েছি। মির্জা সূচনা অভিজ্ঞ দৃষ্টিতে তাকালেন। নিশ্চয় রাস্তার হাবিজাবি কিছু। ওই আর কি, এদিকে এসো। জি, এদিকে আসতে বলছি। তিহু এগিয়ে আসতেই তিনি পাশে থাকা একটা বাটি থেকে চামচে কিছু খাবার তুলে তিহুর মুখের কাছে ধরে বললেন, সুজির হালুয়া বানিয়েছিলাম, সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, এতটুকু খেয়ে নাও, ভালো লাগবে, না হলে এত ছুটাছুটি করার এনার্জি পাবে কি করে? তিহু অবাক হয়ে সেটা গ্রহণ করে। মুগ্ধ দৃষ্টিতে তাকালো সম্মুখে থাকা মানুষটির পানে।
এই মানুষটি এত মমতাময়ী তা এনার বাহ্যিক গাম্ভীর্য দেখে আন্দাজি করতে পারবে না কেউ। একবার নারকেলের মতো তিনি, বাহিরে কঠিন তবে ভেতরে কুসুমের মতো নরম। হাতে খাবারের ট্রে নিয়ে নাহার রুমের দিকে যাচ্ছে তিহু। যদিও খাবার টেবিলে সবাই উপস্থিত, খেয়েও নিয়েছে অনেকে, তবে নাহার টেস্ট চলাকালীন রুম থেকে বের হয় না সে। সারাদিন পড়াশোনার জন্য নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। কালকে তার লাস্ট টেস্ট হওয়ায় আজও রুমে সে খাবে। তিহু অতি যত্নে ভাত, মাংস, সবজি ট্রেতে সাজিয়ে নিয়েছে। মির্জা সূচনা বহুবার নিষেধ করেছে, কিন্তু তার তোয়াক্কা না করে তিহু এক প্রকার জোর করে নাহার রুমে খাবার নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, এই মেয়েটার সাথে কখনো কথা হয়নি, তার আলাপচারিতার সুযোগ হয়নি কখনো। আর তিহুর জানা মতে নাহার কালকের টেস্টটা একদম সহজ সাবজেক্ট, হয়তো এতক্ষণে সকল রকম প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে তার। 2 তলার করিডোর দিয়ে উত্তর দিকে যাচ্ছিল তিহু। নাহা সহ বাড়ির সকল নবীনদের রুম এদিকে। হঠাৎই একটা রুমের সামনে সে থামকায়। সে দরজা আলতো ধাক্কা দিয়ে বলল, আসতে পারি? নাহা পড়া শেষে একবার নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, দ্রুত হাত গোছাচ্ছিল পড়ার টেবিলে। পরিচিত তবুও অবজ্ঞাঠেলা কণ্ঠে, অনুমতিসূচক কণ্ঠে বলল, জি আসো। অনুমতি পেয়ে রুমে প্রবেশ করলো তিহু। তাকে দেখে বেশ অবাক হলো নাহা। মুখশ্রীতে সামান্য পরিবর্তন হলো, যেন তাকে একদমই আশা করেনি সে। তিহু খাবারের ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে বলল, খেয়ে নাও, রাত তো অনেক হলো। নাহা ধীরে ধীরে প্র্যাকটিক্যাল খাতাটা যথাস্থানে রাখলো। তিহু বুঝলো সে কথা বলতে চাইছে না, তবে আজ তার সাথে কথা না বলে কোথাও যাবে না সে। রুমের চারিধারে দেখতে দেখতে সে বলল, তোমার রুমটা বেশ গোছালো, তুমি গুছিয়েছো? নাহা দীর্ঘণ্ঠে সময় নিয়ে বলল, না। ও। কিছু সময় নীরবতা। তিহু ফের বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ইচ্ছা নেই, খাবারটা আপনি নিয়ে যান। এমা, আপনি আপনি আবার কি? তুমি আর আমি একই বয়সী, সো ডোন্ট কল মি আপনি, আমি তোমার বয়সী। ও সরি, আমি জানতাম না। ইটস ওকে। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হুম। তুমি আমার সাথে কথা বলো না কেন? তিহুর এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল নাহা। দেখা হয় না এই জন্য। মিথ্যা কথা বললে। তুমি মেবি মুন্নির কারণে আমার সাথে কথা বলো না, তাই না? না বিস্ময়ে তাকালো তিহুর দিকে। তিহু সামান্য ভ্রু নাচিয়ে বলল, কি ঠিক বললাম তো? তেমন কিছু না আসলে। এতে এত কুণ্ঠিত হওয়ার কিছু নেই, একটা মানুষ কাউকে পছন্দ করতেই পারে, তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না? আই এম সরি নুরাইন, আসলে আমার ব্যাপারে এটা বোঝা উচিত ছিল। মুন্নি আপু শুধু নীল ভাইকে পছন্দ করতো, কিন্তু তার ওয়াইফ তো এখন তুমি। ভাইয়ার উপর অধিকার এখন তোমার বেশি। প্রথম প্রথম ব্যাপারটা আমার একটু খারাপ লাগতো, কিন্তু পরবর্তীতে বুঝেছি। তবে তখন তোমার সাথে কথা বলতে গিয়ে আমার কেমন জানি লাগতো। আসলে প্রথম প্রথম তোমার সাথে অমন ব্যবহার করেছি তো তাই। কেমন ব্যবহার বলো তো? তুমি তো আমার সাথে কথাই বলনি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সব মনে রাখি না। থ্যাংক ইউ। শুকনো থ্যাংক ইউ দিলে জিরা ভিজবে না। তাহলে এই যে এতদিন তুমি আমার সাথে কখনো গল্প করোনি, তাই আমার আজ অনেক প্রশ্ন জমা হয়েছে। টেস্ট শেষ হয়ে সেগুলোর আনসার দিতে হবে কিন্তু। না মুচকে এসে বলল, অবশ্যই। তিহু হাসলো তার সাথে। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই জান।